এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আহরাব শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিশিতার দিকে। মেয়েটার কথার ভেতরে চাপা আর্তনাদ, অভিমান আর একরাশ বিষণ্ণতা লুকিয়ে রয়েছে, যা আহরাবের ভিতরটা দুমড়ে মুচড়ে দিতে সক্ষম। সে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি ফুল চাই তোমার? আপাতত আমার কোনো ফুলের প্রয়োজন নেই, বিশেষ করে কোনো অপরিচিত কারোর কাছ থেকে। আহরাব আজ আর কথা বাড়ালো না। ইচ্ছে করেই সে বাড়ায়নি, তেমনটা নয়। সুযোগ আজ বড্ড বেখাপ্পা। না হয় আহরাবের ইচ্ছে ছিল মেয়েটার সাথে কথা বাড়াতে, 2-4 কথা শুনিয়ে দিতে, যেন যে কেন এই মেয়ে এত তেজ, এত কথা। তবে আজ নয়। এভাবে নিশিতাকে আর তাকে একসাথে দেখে নিলে নিশিতারই বিপদ বাড়বে। সে জেনে শুনে কাউকে তার জন্য বিপদে ফেলতে ইচ্ছুক নয়। তাছাড়া কিছুদিন পর সে এমপি ইলেকশনে দাঁড়াবে, যে তার আত্মবিশ্বাসও রয়েছে তার। সেখানে এভাবে স্কুল পড়ুয়া ছেলেদের মতো একটা মেয়ের হাত ধরে টেনে এনে অলিতে গলিতে বসে কথা বলা তার ব্যক্তিত্বের সাথে যায় না। সে কখনো এমন ব্যক্তিত্বের পরিচয় দেয়নি। বরাবরই সে গম্ভীর, রকচটা আর পরোপকারী। বরাবরই সে গম্ভীর, রকচটা আবার উপকারী এবং একজন পরিপক্ক পুরুষালী ব্যক্তিত্বের অধিকারী। তবে এই মেয়ের সাথে দেখা হওয়ার পরে কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে তার। সব থেকে বেশি প্রভাব পড়েছে তার এতদিনের গড়া শক্তপোক্ত ব্যক্তিত্বের ওপরে। আহরাব একবার তাকালো নিশিতার দিকে, শান্ত কণ্ঠে বলল, বাড়িতে চলে যাও। অতঃপর সে 1 পা বাড়ালো সামনের দিকে। 2য় পা বাড়ানোর আগে ডাক পড়ল নিশিতার। পিছু ফিরে তাকালো আহরাব, বলল, কিছু বলবে? নিশিতা আঙ্গুল তুলে দেখালো আহরাবের কপালের দিকে। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, কপাল কেটে গেছে আপনার, রক্ত ঝরছে। আহরাব হাত দিল কপালে। হাতটা চোখের সামনে নিয়ে দেখল সত্যি কপাল ফেটে গেছে, রক্ত ঝরছে কিছুটা। মৃদু হাসল সে, বলল, সমস্যা নেই, এসবের অভ্যাস আছে আমার। নিশিতা শুনল না তার কথা। নিজের ছোট পার্স ব্যাগটা হাতে একটা 1 টাইম ব্যান্ডেজ বের করলো। সে সব সময় ব্যাগে ফার্স্ট এইড, ছোটখাটো জিনিস রাখে, চলার পথে যদি কখনো প্রয়োজন পড়ে। তাই নিশিতার অন্যর ওপর নির্ভর না হয়ে নিজে সর্বদা নিজের বিপদের সময়গুলোর জন্য প্রস্তুত থাকে। সে খুব ভালোভাবেই জানে বিপদের সময়গুলো কেউ পাশে থাকে না, তখন নিজেকে নিজেরই সামলাতে হয়। নিশিতা ব্যান্ডেজটা বাড়িয়ে দিল আহরাবের দিকে, তবে আহরাব নিল না ব্যান্ডেজটা। সে ঝুঁকে এলো নিশিতার দিকে, কপাল এগিয়ে বলল, লাগিয়ে দাও। নিশিতাও আর কথা বাড়াল না, ব্যান্ডেজটা খুলে লাগিয়ে দিল আহরাবের কপালে। ব্যান্ডেজ লাগানো শেষে 1 মিনিটও সে সেখানে আর দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে চলে গেল সেখান থেকে। আহরাবের হাত চলে গেল কপালে, আলতোভাবে হাত বোলালো ব্যান্ডেজের ওপরে। ঠোঁটে তার ফুটে উঠল সূক্ষ্ম হাসির রেখা। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, আকাশ জ্বলন্ত, সূর্যটাও তার তেজ কমিয়েছে কিছুটা। লীনা হেঁটে চলছে তাদের বাড়ির সামনের গলির মুখে। হঠাৎ আহরাব কল করে ডেকেছে তাকে, কে জানে কি উদ্দেশ্যে। হঠাৎ এই ডাক। লীনা হেলে দুলে হেঁটে চলল সামনের দিকে। তাদের বাসার সামনে রাস্তার মোড়ে এসেই দেখা মিলল এক বিশাল কালো গাড়ির। গাড়িটি দেখেই চিনতে পেরেছে লীনা, আহরাবের গাড়ি এটি। গাড়িটির সামনে এগিয়ে গেল সে। কাচের জানলায় টোকা দিতেই আহরাব নামিয়ে নিল জানলার কাচ। দেখা মিলল তার মাস্ক পরিহিত মুখশ্রী। মুখে মাস্ক পরে এসেছে আজ। এলাকার অনেকেই চিনে তাকে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিরোধী দল, নেতাকর্মী। এভাবে তাকে দেখলে সমস্যা জড়িয়ে পড়বে সে, তাই এত লুকোচুরি। আহরাব জানালা দিয়ে একটা ফুলের ঝুড়ি বাড়িয়ে দিল লীনার দিকে, বলল, এটা নিশিতাকে দিবি? চকিত হলো লীনা। মনের মধ্যে হাজার প্রশ্ন উকি দিচ্ছে। এই লোক আবার নিশিতাকে ফুল দিচ্ছে কেন? সেদিন রাতেও নিশিতার রুমে গিয়েছিল, বিয়ে ভেঙে দিয়ে এখন এই লোক মতলবটা কি? এসব কেন করছে সে? তবে ভয়ে কোনো প্রশ্ন করতে পারল না আহরাবকে। মনের মধ্যে দমিয়ে রাখলো নিজের প্রশ্নগুলো। আহরাব একটু থেমে বলল, তবে আমার কথা বলিস না তাকে, যেগুলো আমি দিয়েছি। লীনাও বোকার মতো প্রশ্ন করলো,
তবে কি বলবো? বলে দিস, তুই দিয়েছিস। লিনা মুখে কিছু বলল না, শুধু মাথা নাড়ল। আহরাব সময় নষ্ট করল না আর গাড়ির জানলার কাজটা উঠিয়ে দ্রুত গাড়ি স্টার্ট করে সাই সাই করে চলে গেল সে। চারদিকে পরীক্ষার ঝামেলার পর বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বিছানায় কেবলই গা এলিয়ে দিয়েছিল নিশিতা। এরই মধ্যে রুমের ভেতরে ঢুকে এলো লিনা, হাতে তার ফুলের ঝুড়ি। লিনা তো একসাথে এত ফুল কিনে না। একটু অবাক হলো নিশিতা। লিনা ফুলের ঝুড়িটা বাড়িয়ে দিল নিশিতার দিকে, বলল, এটা তোর জন্য। এবার অবাকের রেশটা একটু বেড়েই গেল। ফুলের ঝুড়িটা হাত দিয়ে ধরতে ধরতেই অবাক কণ্ঠে বলল, আমার জন্য? হ্যাঁ। নিশিতা ফুলের ঝুড়িটির দিকে তাকালো। বেশ কিছু লাল গোলাপ, বেলির মালা, ডেইজি আর রজনীগন্ধা সাজানো। ভ্রু কুঁচকে তাকালো নিশিতা, বলল, হঠাৎ আমার জন্য ফুল আনলে যে? তাছাড়া তুমি তো সচরাচর ফুল কিনো না। থতমত খেয়ে গেল লিনা। আমতা আমতা করে বলল, একটা ফুলের দোকানের পাশ থেকে আসছিলাম, দেখলাম দোকানটায় ডিসকাউন্ট চলছে। তখন মনে পড়ল তোর কথা, তুই তো ফুল ভীষণ পছন্দ করিস, তাই নিয়ে এলাম। উঠে দাঁড়ালো নিশিতা। ঝুড়ি থেকে একটা গোলাপ তুলে নিল হাতে। গোলাপের কাঁটাগুলো হাত দিয়ে ভেঙে নিল সাবধানে। আয়নার সামনে দাঁড়িয়ে কানের কাছে ফুলটা গুজতে গুজতে বলল, তা বেশ ভালো করেছো। লিনা টুক করে একটা ছবি তুলে নিল নিশিতার। হাসি মুখে বলল, খুব সুন্দর লাগছে কিন্তু তোকে। আহরাব কেবলই বাড়িতে ফিরেছে। নিজের রুমে ঢুকে শরীরে জড়ানো ঘরমাক্ত শার্টটা খুলে মেলে দিয়েছে বারান্দায়। টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকবে সে, তখনই মোবাইল বেজে উঠল মেসেঞ্জার টুংটাং ধ্বনি। মোবাইলটা হাতে নিল সে। নোটিফিকেশন ভেসে উঠল লিনার নাম। মোবাইলের লকটা খুলে লিনার মেসেজ বক্সে ঢুকতে গিয়ে অজান্তেই হাসি ফুটে উঠল আহরাবের দুই ঠোঁটে। লিনা নিশিতার কিছু ছবি পাঠিয়েছে তাকে। কোনো ছবিতে নিশিতার কানের গোলাপ গোজা, কোনো ছবিতে নিশিতার চুলে খোপায় বেলি মালা গোজা, কোনো ছবিতে খোলা চুলে ফুলের ঝুড়ি হাতে দাঁড়িয়ে আছে সে। এই ফুলগুলোর মাঝে নিশিতাকে আরেকটি বার ফুল মনে হচ্ছে আহরাবের। সে তার স্নিগ্ধ সৌন্দর্য দিয়ে যে কাউকে গায়ে ঘায়েল করে ফেলতে পারে নিমিষেই। আহরাব ছবিগুলো সেভ করে রাখলো নিজের ফোনে। অতঃপর বিছানার ওপরে ফোনটা রেখে ঢুকে গেল ওয়াশরুমে। দেখতে দেখতে শেষ হয়ে গেছে নিশিতার প্রি টেস্ট পরীক্ষা। আহরাবের কাজের চাপ ও আরো বেড়েছে। মাত্র কয়েকদিন পরই নির্বাচনী প্রচারণা, সভা সমাবেশ, মিটিং মিছিলে ব্যস্ত সে। নাওয়া খাওয়ার সময়টুকু পর্যন্ত পাচ্ছে না সে। টিভির পর্দায় প্রায়ই দেখা যায় তার মুখখানা। নিশিতা মাঝে মাঝে আর চোখে তাকিয়ে থাকে তার দিকে। রাজনীতি তার কোনো কালেই পছন্দ ছিল না। এখন তার এক সময় প্রিয় মানুষ এই পেশাতেই নিযুক্ত। এক সময় কেন, হয়তো এখনো সে প্রিয়। মনের কোনো এক কোণে অভিমানের আড়ালে চাপা পড়ে রয়েছে সে। দুপুরের তপ্ত রৌদ্র। প্রি-টেস্টের পরই আবার নিশিতার ক্লাস শুরু হয়ে গিয়েছিল পুরোদমে। সে ভেবেছিল প্রি-টেস্টের পর একটু গ্রামের বাড়িতে যাবে, বাবা মা ভাইটার সাথে একটু সময় কাটাবে। তা আর হলো না। কলেজ ছুটির পরে কাঁধে কলেজ ব্যাগ ঝুলিয়ে রাস্তার পাশে ফুটপাত ধরে হেঁটে চলতেছে নিশিতা। পুরো ক্লাসে তার বান্ধবী বলতে শুধুমাত্র একজন রয়েছে, মিলা। তার বাড়ি আবার অন্যদিকে, তাই রোজ কলেজে একা একাই আসা যাওয়া করতে হয় নিশিতাকে। হঠাৎই তার সামনে একটা কালো গাড়ি এসে ব্রেক কষল। হকচকিয়ে উঠল নিশিতা। একটুর জন্য অ্যাক্সিডেন্ট ঘটেনি, ভয় পেয়ে গেছে ভীষণ। বুকের মধ্যে থাকা হৃদযন্ত্রটা লাফিয়ে যাচ্ছে অসম্ভব গতিতে। বুকে হাত দিয়ে নিশিতা ভ্রু কুঁচকে তাকালো গাড়িটির দিকে। গাড়িটা চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে সে। ভাবতে ভাবতে গাড়ির দরজাটা খুলে দিল কেউ। ভরকে গেল নিশিতা। চোখ তুলে তাকাতেই চোখে পড়ল আহরাবের ক্লান্ত চেহারাটা। সময় ব্যয় করল না সে, দ্রুত বলল, গাড়িতে উঠে বসো। এইটুকু পথ আমি হেঁটেই যেতে পারবো, সমস্যা নেই। এই মেয়ে যে কথা শোনার নয়, আগে থেকেই জানে আহরাব। সে যা বলবে তা উল্টো একটা কথা যেন এই মেয়ে বলতেই হবে। জোরে নিঃশ্বাস ছাড়ল আহরাব। নিশিতার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দরজাটা লক করে দিল।
নিশিতা চেঁচিয়ে উঠল, বলল, এই কি করছেন কি আপনি? সমস্যা কি আপনার? কোনো উত্তর দিল না আহরাব। গাড়ি স্টার্ট দিয়ে নিশিতার বাসার ঠিক উল্টো দিকে ঘুরিয়ে নিল গাড়িটা। ঢোক গিলল নিশিতা। গাড়ি ঘোরালো কেন আহরাব? এই লোক কোথায় নিয়ে যাচ্ছে ওকে? আচ্ছা, ওকে নিয়ে আবার মেরে গুম করে দিবে না তো? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এই লোকের? ভয় পেলে চলবে না। নিশিতা নিজেকে ধাতস্থ করে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? উদ্দেশ্য কি আপনার? কোনো উত্তর দিল না আহরাব। নিশিতা লাগাতার একই প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু কোনো হেলদোল নেই আহরাবের। সে নীরবে নিঃশব্দে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। প্রায় মিনিট 40 পর আহরাব গাড়ি থামালো শহরের একটু বাইরে, একতলা একটা ভবনের সামনে। আশেপাশে নির্জন, জনমানবহীন, গাছপালায় ভরপুর। এখানে বসে চিৎকার করলেও কেউ শুনবে না। নিশিতা ভয় পেয়ে গেল আরও। এমন একটা জায়গায় একটা মেয়েকে নিয়ে আসার মানে কি? আহরাব নিজের সিট বেল্ট খুলতে খুলতে বলল। নামো। নিশিতা নামলো না, নিজের সিটটা শক্ত করে ধরে রাখলো। আহরাব একবার তাকালো নিশিতার দিকে, অতঃপর ধমকে বলল, নামবে নাকি টেনে নামাতে হবে? নিশিতা এবারও নামলো না। সে শক্ত করে সিট ধরে বসেই আছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আহরাব। এমনি এত কাজের চাপে নাজেহাল অবস্থা, তার মধ্যে এই মেয়ে একটা কথাও শুনবে না, যা বলবে তার ঠিক উল্টোটা করবে। আহরাব দাঁতে দাঁত চেপে বলল, নামবে নাকি মেরে গাড়ির এই সিটের সাথেই লটকিয়ে দেব? কেঁপে উঠল নিশিতা। দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো সে। আহরাব ও নেমে দাঁড়ালো গাড়ি থেকে। নিশিতার হাত টেনে নিয়ে গেল বাড়ির ভেতরে। ভেতরে ঢুকতেই অবাক হলো নিশিত। ছোটখাটো একটা বাড়ি, তবে সব সাজানো গোছানো পরিপাটি। নিশিতার হাতটা ছেড়ে আহরাব বসে পড়ল ধপ করে। শার্টের টপ বাটন দুটো খুলতে খুলতে বলল, রান্না বান্না কিছু করতে পারো নাকি শুধু চ্যাটাং চ্যাটাং কথা বলতেই পারো? নিশিতা বাড়িটা দেখতে দেখতেই আনমনে উত্তর দিল, পারি। তাহলে তো ভালোই হলো। কিচেনে নুডলস রাখা আছে, রান্না করে নিয়ে আসো। ক্ষুধা লেগেছে খুব। অবাক হলো নিশিতা। গোল গোল চোখে বলল, রান্না করব মানে? রান্না না করলে খাবে কি? কলেজ শেষ হয়েছে সবে, মুখ দেখে তো মনে হচ্ছে এখনো পেটে কিছুই পড়েনি। আর তাছাড়া আমারও ক্ষুধা লেগেছে। আমি পারবো না। পারবে না মানে কি? তাহলে তোমাকে এত দূর থেকে নিয়ে এলাম কি করতে? আমার চেহারা দেখে? আমাকে এত দূর থেকে নিয়ে এসেছেন এই নুডলস রান্না করতে? হ্যাঁ, কেন? তুমি কি ভেবেছিলে? ভরকে গেল নিশিতা। সে মনে মনে কত কিছুই না চিন্তা করে ফেলেছিল। হাই কপাল। নিশিতা আমতা আমতা করে বলল, না, কিছু না। কিছু না হলেই ভালো। যাও রান্না করো, আমি ফ্রেশ হয়ে আসছি। নিশিতা নুডলস বানিয়ে বসে আছে অনেকক্ষণ। আহরাবের দেখা নেই। সে যে ওয়াশরুমে ঢুকেছে ফ্রেশ হতে, আর বের হচ্ছে না। টানা 1 ঘন্টা পর একদম গোসল সেরে বের হলো আহরাব। নিশিতা থমকে গেল কিছুক্ষণের জন্য। 3/4 প্যান্ট শরীরে জড়িয়েছে, টি শার্ট আর গলায় টাওয়েল। সদ্য ভেজা চুলগুলো থেকে টুপটাপ করে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা পানির বিন্দু। নিশিতার যেন ঘোর লেগে যাচ্ছে। সদ্য গোসল করা যেন পুরুষকে সে যে এতটা স্নিগ্ধ লাগতে পারে জানা ছিল না তার। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহরাবের দিকে। তার দিকে এগিয়ে এলো আহরাব। তুড়ি বাজালো নিশিতার মুখের সামনে। হকচকিয়ে উঠল সে। আহরাব বলল, কি দেখছো অমন করে? দেখছিলাম আপনার মতো একটা দামড়া ছেলে 3/4 প্যান্ট পরলে কেমন লাগে। তাজ্জব বনে গেল আহরাব। চোখ দুটো গোল গোল করে বলল, তুমি আমাকে দামড়া বললে? হ্যাঁ, বলেছি তো। বয়স তো মনে হয় 32 ছুঁই ছুঁই। এখনো কিনা 3/4 প্যান্ট পরে ঘুরে বেড়ান। মান সম্মান আর রইল না নেতা সাহেব। জনগণ জানতে পারলে কি বলবে? যে তাদের নেতা এখনো 3/4 প্যান্ট পরে। কথাগুলো বলতে বলতেই হেসে ফেলল নিশিতা। হাসি যেন তার থামছে না। আহরাবের রাগ করার কথা থাকলেও সে রাগল না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিশিতার পানে। হাসলে যে কাউকে এত সুন্দর লাগে জানা ছিল না। নিশিতার হাসির ঝংকার যেন ঝড় তুলেছে আহরাবের বুকে। হার্টবিট বেড়ে যেতে শুরু করেছে তার। বুকের ওপর হাত দিয়ে মৃদু ধমক দিল সে নিশিতাকে।
বলল, এই মেয়ে চুপ, খুব মজা করা হচ্ছে আমাকে নিয়ে। এক থাপ্পড়ে দাঁত কিন্তু সব ফেলে দেব। চুপ হয়ে গেল নিশিতা। মুখটা তার চুপসে গেল। এই লোকের থেকে এর চেয়ে আর কি বা বেশি আশা করা যায়। সে না হয় একটু হেসেছে, তাই তাকে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেওয়ার কথা বলবে এত নির্দয় পাষাণ এই ব্যক্তি? কণ্ঠে কিছুটা অভিমান নিয়ে নিশিতা বলল, খেতে বসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কথা বাড়ল না আহরাব। খেতে বসে পড়ল সে। নুডলসের প্রথম চামচ মুখে দিতে স্তব্ধ হয়ে গেল সে। কান নাক দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। ঝালে চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছে। নুডলস মুখে নিয়েই সামনে তাকালো আহরাব। নিশিতা দিব্যি খেয়ে চলেছে সেই ঝালযুক্ত নুডলস। ঝালে তার নাকের ডগা লাল হয়ে গেছে। একটু পরপর নাক টানছে, তবুও খেয়ে যাচ্ছে সে। আহরাব গিলে ফেলল মুখে থাকা নুডলসটুকু। এখন কিছুতেই এই ঝালের ব্যাপারটা ধরা দেয়া যাবে না। যেখানে নিশিতার মতো একটা পুচকে মেয়ে দিব্যি ঝালযুক্ত নুডলস খেয়ে যাচ্ছে, সেখানে তার মতো একজন শক্তপোক্ত পুরুষ মানুষ যদি ঝাল ঝাল করে চিৎকার চেঁচামেচি করে, বিষয়টা মোটেই ভালো হবে না। মান ইজ্জতের একটা ব্যাপার আছে না? আহরাব কোনো রকমে খেয়ে উঠল নুডলসটুকু। বেডরুমের দিকে হাঁটতে হাঁটতে বলল, 1 ঘন্টা ঘুমাবো আমি, ততক্ষণে কোনো বিরক্ত করবে না আমাকে। কয়েকদিন ঠিকভাবে ঘুম হয় না। পেছন থেকে চিল্লিয়ে উঠল নিশিতা। বলল, আমি বাসায় যাব। পিছু ফিরে তাকালো আহরাব। মোবাইলটা হাতে নিয়ে বলল, 3টা বেজেছে কেবল, ঠিক 4টার দিকে ফিরবো আমরা। বাসার সবাই চিন্তা করবে আমার জন্য। লিনাকে বলে দিয়েছি, ও সবটা ম্যানেজ করে নিবে। আর এক মুহূর্ত দাঁড়ালো না আহরাব। হন হন করে চলে গেল নিজ রুমে। দরজাটা আটকে দৌড়ে গেল জগের কাছে। ঝালে মুখটা জ্বলে যাচ্ছে। মুখের ঝাল দমিয়ে এতক্ষণ যে সে কিভাবে নিশিতার সাথে কথা চালিয়েছে তা একমাত্র সেই জানে। খেতে খেতে 1 জগ পানিও খেয়ে নিয়েছে, তবুও যেন ঝাল কমছে না। এত পরিমাণ ঝাল খায় এই মেয়েটা। একে যে বিয়ে করবে তার কপালে নির্ঘাত দুঃখ আছে। নিশিতা আজ সকাল সকালে বেরিয়ে পড়েছে, কারণ লাইব্রেরিতে যেতে হবে, কিছু বই কিনতে হবে, তারপর সেখান থেকে কলেজ যাবে। কলেজ ড্রেস পরিহিত, কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে লাইব্রেরিতে বই দেখছিল সে। রাস্তার পাশেই লাইব্রেরিটি। সেই রাস্তার ধারে গাড়িতে যাচ্ছিল আহরাব, তবে আজ সে গাড়ি চালাচ্ছিল না। গাড়ি চালাচ্ছিল জিসান, তার পার্টির লোক। এক প্রকার আহরাবের ডান হাত বলা চলে জিসানকে। গাড়ির জানলা থেকে তাকাতেই আহরাবের হঠাৎ চোখ পড়ল নিশিতার দিকে। নিশিতা একটা ছেলের সাথে কথা বলছিল তখন। ছেলেটার হাতে একটা বই। আহরাব দ্রুত বলল, গাড়ি থামা জিসান। জিসান অবাক কণ্ঠে বলল, এখানে কেন থামাবো? আরে থামাতে বলেছি, থামা তাড়াতাড়ি। গাড়িতে ব্রেক কষল জিসান। এতটুকু সময় গাড়িটা কিছুটা দূরে চলে গিয়েছিল। আহরাব তাড়া দিয়ে বলল, গাড়ি ব্যাকে নে, ওই লাইব্রেরিটার সামনে। জিসান অবাক কণ্ঠে বলল, এখানে গাড়ি থামাতে বললে কেন বস? আহরাব কোনো উত্তর দিল না। সে গাড়ির জানলা দিয়ে তাকিয়ে রয়েছে লাইব্রেরির দিকে। এদিকে নিশিতার সামনে দাঁড়ানো ছেলেটা তার হাতের বইটা নিশিতার দিকে বাড়িয়ে দিল। নিশিতাও হাসি মুখে বইটা নিয়ে নিল। আহরাব হাতের মাস্কটা মুখে জড়িয়ে নেমে পড়ল গাড়ি থেকে। লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো নিশিতার সামনে। হকচকিয়ে উঠল নিশিতা। মাথা তুলে তাকালো আহরাবের দিকে। মাস্ক পরিহিত থাকলেও নিশিতার চিনতে একটুও কষ্ট হলো না তাকে। যার ছবি মনের ভেতরে আঁকা, তাকে কি আর সামান্য মাস্ক অপরিচিত করে তুলতে পারে? নিশিতা ভ্রু কুঁচকালো, বলল, আপনি এখানে? ছেলেটা নিশিতার হাতে বইটা দিয়েই চলে গেছে। আহরাব ছো মেরে বইটা নিয়ে নিল নিশিতার হাত থেকে। চোখ বোলালো বইয়ের মলাটের ওপর, বলল, মনের মানুষ, প্রভাত কুমার মুখোপাধ্যায়। ক্লাসের বই রেখে এখন উপন্যাস পড়া শুরু করলে নাকি? নিশিতা বইটা নিয়ে নিল আহরাবের হাত থেকে, বলল, আমি অনেক আগে থেকেই বিভিন্ন উপন্যাসের বই পড়ি, এই নতুন কিছু নয়। তা না হয় বুঝলাম, কিন্তু এখানে কি করছো? লাইব্রেরিতে যখন এসেছি অবশ্যই বইয়ের জন্যই এসেছি। তুমি সবসময় আমার সাথে এইভাবে চ্যাটাং চ্যাটাং কথা বলো কেন? সমস্যা কি তোমার? আমি মানুষটাই এমন, তাই। হাতের ঘড়ির দিকে তাকালো নিশিতা, আবার বলল,
আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চলি আমি। গাড়িতে বসো, পৌঁছে দিচ্ছি। তার প্রয়োজন হবে না। গাড়িতে উঠতে বলেছি, গাড়িতে ওঠো। অতিরিক্ত আর একটা কথা বললে আমি ভুলে যাব এটা পাবলিক প্লেস। নিশিতা চারিদিকে দেখলো, শহুরে এলাকা, মানুষ ভরপুর। এখানে কোনো ঝামেলা না করাই ভালো। মান সম্মান গেলে তারই যাবে, আহরাবের তো আর কিছুই হবে না সেই আগের বারের মতো। নিশিতা আর কথা বাড়াল না, চুপচাপ গাড়িতে উঠে বসলো। আহরাব বসলো নিশিতার পাশের সিটে। জিসানকে বলল, গাড়ি স্টার্ট দে। জিসান এতক্ষণ হাঁ করে তাকিয়েছিল নিশিতা আর আহরাবের দিকে। আজ প্রায় 4-5 বছর ধরে সে আছে আহরাবের সাথে, কিন্তু এখন অবধি কোনো মেয়ের সাথে এভাবে যেচে তাকে কথা বলতে দেখেনি কখনো। কাজের সূত্রে কারোর সাথে কথা বলার প্রয়োজন পড়লেও জিসানকে দিয়ে বলিয়েছে বেশিরভাগ। এমনি সাধারণ মেয়ে মানুষ তো তার ধারের কাছেও ঘেঁষতে পারেনি। আর এই মেয়ের সাথে কিনা যেচে এভাবে কথা বলছে। কে এই মেয়ে? তবে কি এই মেয়েই আহরাবের এই চিরকুমার ব্রতটা ভাঙবে? ভাবতেই খুশিতে নেচে উঠল জিসানের মন। সময় বয়ে যাচ্ছে তার নিজের গতিতে। দেখতে দেখতে ঘনিয়ে এসেছে আহরাবের নির্বাচনের দিন। সেদিনের পর আর তার দেখা হয়নি নিশিতার সাথে। নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত থাকায় সে সময় হয়ে ওঠেনি তার। সকাল থেকে আশরাফ সাহেবের বাড়িতে টিভি ছেড়ে বসে আছে সকলেই। আহরাবের নির্বাচন নিয়ে উৎসুক সবাই। নিশিতা রুমে বসে আছে চুপ করে। পড়ায় তার মন বসছে না একটুও। রুমে বসে থাকলেও তার মন পড়ে আছে টিভির দিকে। নিচ থেকে হইচই শোনা যাচ্ছে। নিশিতা চাইছে না কিছুতেই নিচে যেতে, কিন্তু মন মানছে না কিছুতেই। উঠে দাঁড়ালো নিশিতা। ওড়নার এক প্রান্ত আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে চলে এলো নিচে। আর চোখে একবার তাকিয়ে দেখলো টিভির দিকে ভোট চলছে এখনো। নিশিতার হঠাৎই চিন্তা হতে লাগলো ভীষণ। আচ্ছা, আহরাব জিতবে তো? মানুষটা কোথায় এখন? ভোট কেন্দ্রে নাকি বাড়িতে? নিশিতা এগিয়ে গেল ডাইনিং টেবিলের কাছে। গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে ফেললো। আবার এলো টিভির সামনে, বসে পড়ল সোফায়। পাশেই বসা ছিল লীনা আর রিনা। নিশিতা একটু আমতা আমতা করে লীনাকে জিজ্ঞেস করলো, ভোট গণনা শুরু হবে কখন? লীনা টিভির দিকে তাকিয়েই উত্তর দিল, এই তো একটু পর। একটু কেশে গলা পরিষ্কার করলো নিশিতা। জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে আবার জিজ্ঞেস করলো, উনি কোথায়? লীনা ভ্রু কুচকালো, তাকালো নিশিতার দিকে, বলল, এই উনিটা আবার কে? নিশিতা এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আহরাব ভাই। আমাদের তো ভাই, জানি। তোরও কি ভাই? তা নয় তো কি? না, কিছু না। লীনা নিজের মোবাইলটা এগিয়ে দিল নিশিতার দিকে। আহরাবের মোবাইল নাম্বার বের করে দিয়ে বলল, নে, কল দিয়ে দেখ উনি কোথায় আছেন। মেকি হাসলো নিশিতা। মোবাইলটা ধরে পাশে রেখে বলল, না থাক। চারদিকে টান টান উত্তেজনা। ভোট গণনা চলছে। টিভির সামনে বসে আছে আশরাফ সাহেব, লামিয়া বেগম, নিশিতা, লীনা, রিনা। নিশিতার টেনশনে যেন নখ ছোট করার প্রতিযোগিতায় নেমেছে। আর মাত্র একটা কেন্দ্র বাকি আছে এখনো। যদিও ভোটের সবার চেয়ে এগিয়ে আছে আহরাব, তবুও যেন টেনশন কমার নামগন্ধ নেই। যদিও এর আগে এই রাজনীতি বিষয়টা নিয়ে কখনোই এত মাতামাতি করেনি নিশিতা। ভোটের দিন টিভির সামনে তো আসেইনি সে, আর আজ টিভির সামনে থেকে নড়েইনি এক বিন্দু। আর মাত্র কিছু ভোট, এত টেনশন যেন আর মাথায় ধরছে না নিশিতার। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। আর সময়ও যেন কাটছে না, ভোটও যেন শেষ হচ্ছে না। উঠে দাঁড়ালো নিশিতা। একটু হেঁটে এসে আবার বলবে টিভির সামনে। নিশিতার 2 পা এগুতেই লাফিয়ে উঠল আশরাফ সাহেব। চিৎকার করে বলল, জিতছে জিতছে। থমকে গেল নিশিতা। দৌড়ে এলো টিভির সামনে। টিভিতে ভেসে উঠল আহরাবের মুখখানা। একটু স্বস্তি পেল নিশিতা। আজ সারাদিনে আহরাবের মুখখানা এই প্রথম দেখল সে। সারাদিন কোথায় ঘাপটি মেরে বসেছিল কে জানে। বিজয়ের পরই বের হলো সে। দলের ছেলেরা একের পর এক ফুলের মালা পরিয়ে দিচ্ছে আহরাবের গলায়। আহরাব ঘর্মাত্ম ক্লান্ত চেহারায় হাসি মুখে গলায় পরে নিচ্ছে মালাগুলো। আজ তার এত বছরের স্বপ্ন পরিশ্রম সার্থক হয়েছে। তার নামের পাশে এমপি ট্যাগটা লেগে গেছে।
সেও এখন একজন সংসদ সদস্য। এদিকে আশরাফ সাহেব মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছে। তার বোনের ছেলে এবার এমপি নির্বাচিত হয়েছে। তার খুশি আর দেখে কে। মিষ্টি হাতে নিয়ে সে কলোনিতে বেরিয়ে পড়েছে। চারিদিকে আহরাবের নামে জয়ধ্বনি শোনা যাচ্ছে। টিভিতেও তো দেখা যাচ্ছে বিভিন্ন ব্যক্তিবর্গ আহরাবকে অভ্যর্থনা জানাচ্ছে। নিশিতা বসে রইল টিভির সামনে। আহরাবকে ঠিক যতটা সময় টিভির পর্দায় দেখা গেল ততক্ষণ সেও বসে রইল টিভির সামনেই। ঘড়ির কাঁটায় রাত 1টা ছুঁই ছুঁই। ব্যস্ত শহর নিস্তব্ধ হয়ে পড়েছে। নেই কোলাহল, নেই যানজট। কালো আধারে ছেয়ে গেছে চারিদিক। আহরাব কেবলই বেরিয়েছে পার্টি অফিস থেকে। ভোটে জেতা নিয়ে এতক্ষণ বিভিন্ন ঝামেলায় ছিল সে। হাত ঘড়িটির দিকে তাকালো একবার, অতঃপর গাড়ির দরজা খুলে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দিয়ে এক হাতে ড্রাইভ করতে করতে অন্য হাতে তুলে নিল মোবাইলটি। কল লিস্ট ঘেটে লিনার নাম্বার বের করলো সে। কল লাগালো সেই নাম্বারে। 2বার রিং হতেই নাম্বার না দেখেই লিনা ধরল কলটি। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, হ্যালো। ঘুমিয়েছিস? আহরাবের কণ্ঠ পেয়েই তড়াক করে লাফিয়ে উঠল লিনা। ঘুম যেন তার চোখ থেকে উবে গেছে মুহূর্তেই। কণ্ঠ স্বাভাবিক করে বলল, জি ভাইয়া, কিছু বলবে? নিশিতা ঘুমিয়েছে কি? হয়তো, এত রাতে তো জেগে থাকার কথা নয়। যা দেখে আয় তো একটু। ঘুমালেও ওকে তুলে মোবাইলটা দিয়ে আয়। আচ্ছা, এক্ষুনি যাচ্ছি আমি। লিনা দ্রুত পায়ে হেঁটে এলো নিশিতার রুমের সামনে। বার কয়েক টোকা দিল নিশিতার রুমের দরজায়। তার তো কোনো হুঁশই নেই। মোবাইল কানের কাছে ধরল লিনা। বলল, ভাইয়া ঘুমিয়ে আছে বোধ হয়, দরজা খুলছেন না। জোরে ধাক্কা দে। লিনা এবার একটু জোরেই ধাক্কা দিল। আবার আশেপাশে তাকিয়ে দেখল কেউ জেগে গেছে কিনা। নিশিতা ঢুলতে ঢুলতে দরজাটা খুলে দিল। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, এত রাতে কি হয়েছে? এইভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? লিনা মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, কথা বল। নিশিতা মোবাইলটা হাতে নিতে নিতেই জিজ্ঞেস করলো, কে? কথা বলেই দেখ না। নিশিতার ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। জোরে ব্রেক কষল আহরাব। হৃদয়টা যেন প্রচন্ড গতিতে লাফিয়ে উঠছে তার। গাড়ি থামিয়ে সিটের সাথে হেলান দিয়ে বসলো সে। নিশিতার ঘুম জড়ানো কণ্ঠ তাকে ঘায়েল করে ফেলেছে মুহূর্তেই। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আহরাব। মেয়েটার ঘুম জড়ানো কণ্ঠ তার কাছে কেমন আদুরে আদুরে লাগছে। এই কণ্ঠ যেন মাদকতা মিশে রয়েছে। নিশিতা আবার বলল, কি হলো, কথা বলছেন না কেন? একটু কেশে গলা পরিষ্কার করে নিল আহরাব। বলল, হ্যালো। কণ্ঠস্বর শুনতেই কেঁপে উঠল নিশিতা। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো লিনার দিকে। সে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশিতার দিকেই। ভুল শুনছে না তো সে? এত রাতে আহরাব ফোন করবে কেন, তাও আজকের মতো একটা দিনে? কান থেকে নামিয়ে মোবাইলটা একবার চেক করে দেখল সে। মোবাইলের স্ক্রিনে স্পষ্ট আহরাব ভাই। নিশিতা মোবাইলটা আবার কানের কাছে ধরল। বলল, এত রাতে আপনি? ঘুমিয়েছিলে? ঘুম থেকে তুলে আবার জিজ্ঞেস করছেন ঘুমিয়েছিলাম কিনা? আচ্ছা ঘুমাও তাহলে, রাখছি আমি। কিন্তু আপনি কল কেন? মুখের কথা মুখেই রয়ে গেল। এদিকে আহরাব কল কেটে দিয়েছে। নিশিতা কান থেকে মোবাইলটা নামালো। অবাক চোখে তাকালো মোবাইলের স্ক্রিনে। যাক বাবা, কিছুই তো বলল না। তাহলে এত রাতে কল কেন দিল? আজব। লিনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি বললো আহারাব ভাই? কিছু না। কিছু তো বলেছে, না হয় এত রাতে ঘুম ভাঙিয়ে এত জরুরি তলব? তোমার সামনেই তো কথা বললাম, তুমি নিজেই তো শুনলে। সে তেমন কিছুই বলল না। লিনা মাথা চুলকে উত্তর দিল, তাও ঠিক, তবে এত রাতে কল কেন দিল? সেটা তুমি এখন বসে বসে ভাবতে থাকো, আমি ঘুমালাম। লিনার মুখের ওপর আটকে দিল দরজাটা। লিনা একবার তাকালো সেদিকে, অতঃপর ভাবুক ভঙ্গিতে চলে গেল নিজের রুমে। নির্জন রাস্তায় গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে আহরাব। সারা দিন এত দখলের পর মেয়েটার কণ্ঠস্বরই যেন তাকে এনে দিয়েছে এক রাশ প্রশান্তি। কাটিয়ে দিয়েছে যেন সারাদিনের ক্লান্তি। বেলা গড়িয়েছে কিছুটা। ব্যস্ত নগরী ব্যস্ত হয়ে পড়েছে। যানজট কোলাহলে ভরে গেছে চারপাশ। আহরাব সেই সকাল থেকেই পার্টি অফিসে।
বড় বড় নেতাবর্গের সাথে দলের নেতাকর্মীদের সাথে ব্যস্ত সময় পার করছিল। অবশেষে একটু বিরতি মিলেছে তার। সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে সে। জিসানকে বলে গাড়িতে মিষ্টি আগে থেকেই আনিয়ে রেখেছিল, শুধু অপেক্ষায় ছিল কখন একটু বিরতি পাওয়া যাবে। বিরতি পাওয়ার সাথে সাথেই ছুটল আশরাফ সাহেবের বাসায়। রান্নাঘরেই কাজ করছিল লামিয়া বেগম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। বাড়িতে সে একাই রয়েছে এই মুহূর্তে। আশরাফ সাহেব গিয়েছেন অফিসে, রিনা স্কুলে, নিশিত আর লিনা গিয়েছে কলেজে। কলিং বেলের শব্দ শুনে লামিয়া বেগম হাতের কাজ ফেলে রেখেই এগিয়ে গেল দরজার দিকে। খুলে দিল দরজাটা। অমনি দেখা মিলল মিষ্টি হাতে আহরাবের। ঠোঁটে ঝুলছে এক টুকরো হাসি। আহরাবকে দেখে খুশি হলেন লামিয়া বেগম। বললেন, ভিতরে আয়। আহরাব মিষ্টির প্যাকেটটি হাতে দিল লামিয়া বেগমের। অতঃপর ভেতরে ঢুকে সোফায় বসলো। এদিক ওদিক তাকিয়ে দেখল একবার। তার অশান্ত চোখ জোড়া শুধু একজনকেই খুঁজেছে। সে কোথায়? রুমে আছে নাকি বাহিরে কোথাও গেছে? তাছাড়া বাড়িতে তো আর কাউকেই দেখা যাচ্ছে না। আহরাব ডাক দিল লামিয়া বেগমকে। বলল, মামিমা, ওদের কাউকে দেখছি না যে, ওরা কোথায়? ওদের এই সময় বাড়িতে কোথায় পাবি? রিনা স্কুলে আর লিনা কলেজে গিয়েছে। হাত ঘড়ির দিকে তাকালো আহরাব। বিড়বিড়িয়ে বলল, ও শিট, এই সময় তো নিশিতা কলেজে থাকে, আমি ভুলে গেলাম কি করে। মামিমা, এখন আসি, অনেক কাজ আছে। এই তো এলি, একটু শরবত খেয়ে যা। আহরাব উঠে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে বলল, আজ নয়, অন্যদিন খাবো, আজ কাজ আছে অনেক। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না আহরাব। দ্রুত বেরিয়ে গেল। জিসানকে বসিয়ে দিয়ে গেল নিশিতার কলেজের সামনে। কলেজের ছুটি হতেই তাকে খবর দিতে বলেছে। জিসানও ঠায় বসে রয়েছে কলেজের সামনে আর বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। এখনো কলেজ ছুটি হচ্ছে না কেন? দুপুর গড়িয়ে যাচ্ছে তো। এর মধ্যেই বেজে উঠল কলেজের ছুটির ঘন্টা। একে একে বেরিয়ে আসতে লাগলো ছাত্রছাত্রীরা। ওই তো নিশিতাকেও দেখা যাচ্ছে। ধীরে সুস্থে হেঁটে আসছে সে। জিসান পকেট থেকে মোবাইলটা বের করলো। কল লাগালো আহরাবের কাছে। আহরাব তখন পার্টির নেতাকর্মীদের সাথে ছিল। জিসানের কল পেয়ে উঠে একটু সরে গেল সে। কলটা ধরতেই ওপাশ থেকে জিসান বলে উঠল, বস, ভাবি কলেজ থেকে বের হয়েছে, কলেজ ছুটি হয়ে গেছে। অবাক হলো আহরাব। বলল, ভাবিকে? যার জন্য আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছেন সে। মোবাইলের মধ্যে মৃদু ধমক দিল আহরাব। বলল, এক চড়ে দাঁত ফেলে দিব। ও তোর ভাবি না, ও জাস্ট আমার পরিচিত। মৃদু হাসল জিসান। বলল, আচ্ছা, আর ভাবি বলবো না। ওকে গাড়িতে করে দিঘির পাড়ে নিয়ে যা, আমি আসছি। যদি না যেতে চায় তাহলে ধরে বেঁধে নিয়ে যা। আচ্ছা। কলটা কেটে জিসান লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো নিশিতার সামনে। বলল, ম্যাম, আসসালামু আলাইকুম। ভরকে গেল নিশিতা। কে এই বান্দা? হঠাৎ এসে ম্যাম বলছে, আবার সালামও দিচ্ছে। যাই হোক, একজন মুসলিম হয়ে অন্য একজন মুসলিমের সালাম নেওয়া কর্তব্য। নিশিতা ভরকানোর স্বরেই বলল, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, বস আপনাকে আমার সাথে যেতে বলেছে। আপনার বসটা আবার কে? এবার নিশিতা ভালো করে তাকালো জিসানের দিকে। একটু পরে বলে উঠল, ওয়েট ওয়েট, আপনি সেদিনের সেই ছেলেটা না? আহরাব ভাইয়ার গাড়িতে ছিলেন? মাথা ঝাঁকালো জিসান। মানে সেই ছেলেটা? অতঃপর বলল, ম্যাম, স্যার আপনাকে আমার সাথে যেতে বলেছে। কোথাও যাব না আমি। সরি ম্যাম, আপনি না যেতে চাইলে স্যার আপনাকে ধরে বেঁধে নিয়ে যেতে বলেছে। মানে কি? নিশিতা ভালোভাবে তাকালো চারদিকে। রাস্তা এর মধ্যে ফাঁকা হয়ে গেছে। আর এই দুপুরের দিকে এই রাস্তার মানুষজন ও বেশি থাকে না। নিশিতা দৌড় দেওয়ার প্রস্তুতি নিল, তবে পারল না। তার আগে জিসান নিশিতার হাত দুটো বেঁধে গাড়িতে বসিয়ে দিল। নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। নিশিতার হাত তো বেঁধে দিয়েইছে, কিন্তু মুখ সে তো চলছে সমান তালে। জিসানের কান ঝালাপালা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কানে তালা লেগে যাবে। শেষে আর উপায় না পেয়ে নিশিতার মুখে কস্টিপ লাগিয়ে দিল জিসান। যাক, এখন একটু শান্তি। নিশিতা কথা বলতে চাচ্ছে এখনো, তবে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। শুধু অল্প শব্দে শোনা যাচ্ছে। দিঘির পাড়ে পৌঁছানোর মিনিট 10 মধ্যেই সেখানে অন্য একটা গাড়ি
নিয়ে হাজির হলো আহরাব। গাড়ি থামিয়ে জিসানের দিকে এগিয়ে এলো, বলল, ওই গাড়িটা নিয়ে তুই চলে যা। জিসান যাবে বলে পা বাড়িয়েছে, এর মধ্যেই আহরাব বলল, ওয়েট এ মিনিট, এই শব্দ পাচ্ছি কোথা থেকে? জিসান দাঁড়িয়ে পড়ল। আহরাব এগিয়ে গিয়ে খুলল গাড়ির পেছনের দরজাটা। দরজা খুলেই চক্ষু ছানা বড়া তার। নিশিতাকে হাত মুখ বেঁধে ফেলে রেখেছে পিছনের সিটে। নিশিতা নিজেই হাত দুটো খোলার জন্য চেষ্টা করে যাচ্ছে লাগাতার, কিন্তু খুলতে পারছে না কিছুতেই। আহরাব চোখ বড় বড় করে তাকালো জিসানের দিকে, বলল, ওকে এভাবে বেঁধে রেখেছিস কেন? বাস আপনিই তো বললেন যদি না আসতে চায় তাহলে ধরে বেঁধে নিয়ে আসতে। কটমটিয়ে তাকালো আহরাব, বলল, আমি বলেছি বলেই তুই ওকে বেঁধে আনবি? মেকি হাসলো জিসান, বলল, আপনার কথার অমান্য করেছি আমি কখনো? আহরাব দাঁতে দাঁত চেপে বলল, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ, না হয় একটু পর আমার হাতে তোর লাশও পড়তে পারে এখানে। ঢোক গিলল জিসান। দ্রুত পায়ে অন্য গাড়িতে উঠে চলে গেল সে। আহরাব বসলো নিশিতার পাশে, দ্রুত খুলে দিল বাঁধা হাত জোড়া। হাত ছাড়া পেয়ে মুখের কস্টিপটা নিজেই টেনে তুলে ফেলল নিশিতা। কস্টিপের সাথে কিছুটা পশম ও উঠেছে তার, জ্বলছে মুখের চারপাশ। নিশিতা কটমটিয়ে তাকালো আহরাবের দিকে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে এভাবে বেঁধে নিয়ে আসতে বলেছিলেন তাই না? ওটা তো কথার কথা বলেছিলাম, কে বুঝেছিল ও সত্যি সত্যি তোমাকে এভাবে বেঁধে নিয়ে আসবে? সরি। রাখুন আপনার সরি, সরুন সামনে থেকে, বাড়ি যাব আমি। হাত ঘড়ির দিকে তাকালো আহরাব, বলল, এই তো আর কিছুক্ষণ, তারপর আমি পৌঁছে দেব তোমাকে। দরকার নেই, আমি চলে যেতে পারবো। আহরাবের ইচ্ছে তো করছে এখন এক থাপ্পড়ে জিসানের দাঁতগুলো সব ফেলে দিতে। এমনি এই মেয়ে তার সামনে সব সময় রণচণ্ডী রূপ ধারণ করে থাকে, তার ওপর ওই জিসানের বাচ্চা আরো রণচণ্ডী বানিয়ে দিয়ে চলে গেছে। আজ জিসানের রফা দফা করে দিবে আহরাব। না, আজ ফিরেই ওর একটা ক্লাস নিতে হবে। নিশিতা আবার বলে উঠল, সরুন তো, আমি বাড়ি যাব। আহরাব নিশিতার দিকে তাকালো, বলল, গাড়ির বাইরে এক পা দিয়ে দেখো তো, ঠ্যাং ভেঙে রেখে দেব। এসব কথার মানে কি? আর তাছাড়া আপনিও বা আমাকে এখানে ধরে বেঁধে নিয়ে এসেছেন কেন? গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিল আহরাব, চোখ বন্ধ করে বলল, আর একটা কথাও বলবে না। 10 মিনিট আমি একটু বিশ্রাম নেব। কাল থেকে এক দণ্ড বসার সুযোগও পাইনি আমি। তো নিন বিশ্রাম, কে বারণ করেছে আপনাকে? আমাকে কেন আটকে রেখেছেন এখানে? আমার বিশ্রাম আর শান্তির জন্য তোমাকে প্রয়োজন। আপনি বিশ্রাম নেবেন, সেখানে আমাকে কেন প্রয়োজন? আজব তো। চোখ খুলল আহরাব, শান্ত দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে, বলল, সে তুমি বুঝবে না, বোঝার বয়স হয়নি তোমার। তাচ্ছিল্যের হাসি হাসলো নিশিতা, বলল, বুঝলেন এমপি সাহেব, থাকতে মূল্য দিতে শিখুন, হারিয়ে গেলে হাজার মূল্য দিলেও কাজ হবে কি বলেন? নিশিতার এমন হেয়ালিপূর্ণ কথা মাথায় ঢোকেনি আহরাবের। আর তাছাড়া সে যেটা হয়েছে সবটাই এখনো তার অজ্ঞাত। ভ্রু কুচকালো আহরাব, বলল, বুঝলাম না তোমার কথার মানে। বুঝবেন না আপনি, বয়স বাড়লেও এই কথা বোঝার মতো বুঝ শক্তি হয়নি আপনার। বাহ, তুমি তো দেখছি ভালোই কথা ফেরত দিতে পারো। শুধু তো কথাই ফেরত দিচ্ছি, যখন কর্ম ফেরত দেওয়া শুরু করব তখন আপনি ভেঙে কুড়িয়ে যাবেন। এত হেয়ালি না করে যা বলার সরাসরি বলো। দীর্ঘশ্বাস ফেলল নিশিতা, বলল, কিছু না, বিশ্রাম নিন আপনি। আহরাব ও আর কিছু জিজ্ঞেস করল না। এই মেয়েকে আর কিছু জিজ্ঞেস করেও লাভ আছে কি? যত যা জিজ্ঞেস করুক এই মেয়ে সব সময় উল্টো উত্তরই দিবে। আহরাব নিজেও ভেবে পায় না সে এই মেয়ের মধ্যে কি এমন পেয়েছে যার জন্য এই রণচণ্ডী মেয়ের কাছে তার বারবারই ছুটে আসতে হয়। আর ভাবল না আহরাব। ক্লান্ত লাগছে ভীষণ। গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করলো সে। রাতের ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। পুরো শহর নিস্তব্ধ নীরব। হয়তো ঘুমের দেশে পাড়ি দিয়েছে সবাই, শুধু ঘুম নেই নিশিতার দুই চোখে। বালির খাঁচাটার সামনে নিয়ে বসে আছে নিশিতা। খাঁচার মেঝেতে ঠোঁট দিয়ে ঠুকরে যাচ্ছে বালি। দীর্ঘশ্বাস ফেলল নিশিতা, মৃদুস্বরে বলল, জানিস বালি, সে ধীরে ধীরে আমার মায়ে আবদ্ধ হয়ে পড়ছে।
বালি বুঝলো না কিছুই, শুধু তার ঝাঁঝালো কণ্ঠে বলল, মায়া মায়া। মৃদু হাসল নিশিতা, বলল, সত্যি মায়া, সবই মায়া। কেন? বালিশে মাথা রেখে শুয়ে পড়ল নিশিতা। এক দৃষ্টিতে চেয়ে রইল মাথার ওপরে ঘুরতে থাকা ফ্যানটার দিকে। তার চোখের সামনে ভেসে উঠছে অতীতের কিছু বিষাক্ত স্মৃতি। ভোরের আলো ফুটেছে চারিদিকে, রাতের নীরব শহর ব্যস্ত হয়ে পড়েছে ধীরে ধীরে। নিশিতা কলেজে যাওয়ার জন্য তৈরি হয়েই নিচে নামলো। সকাল 7টার দিকে প্রাইভেট থাকে রোজই। খেয়ে বেরিয়ে পড়বে সে। লিনা আর রিনা এখনো ওঠেনি বোধ হয়। আশরাফ সাহেব ড্রয়িং রুমে সোফায় বসে খবরের কাগজ পড়ছে। লামিয়া বেগম কতক্ষণ ডাইনিং এ আর কতক্ষণ রান্নাঘরে ছুটছে। নিশিতা কলেজ ব্যাগটা পাশে রেখে ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসে পড়ল। সামনেই সাজানো প্লেটটা হাতে নিবে তখনই লামিয়া বেগম এলো রান্নাঘর থেকে। নিশিতার দিকে তাকিয়ে বলল, আজ আর তোর কলেজে যেতে হবে না। নিশিতা প্লেটটা নিজের সামনে নিল। একটা রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল, আহরাবদের বাড়িতে যাব। নির্বাচনে জেতার পর আমরা একবারও যাইনি দেখা করতে। আহরাবের মা রোজ কল করে যেতে বলে আমাদের। আমি যাব না, তোমরা যাও। সে কি কথা, তুই বাড়িতে একা কিভাবে থাকবি? রাতে হয়তো আজ আমাদের আসা হবে না। থাকতে পারবো আমি। লামিয়া বেগম হাত রাখলেন নিশিতার মাথায়, বললেন, আমি জানি মা, তুই কেন যেতে চাইছিস না। অতীত নিয়ে আর কতদিন পড়ে থাকবি? জীবনের একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যাস সব। জিসানকে আজ ও কলেজের সামনে বসিয়ে রেখেছে আহরাব। জিসান পুরো কলেজ খুঁজলো তন্ন তন্ন করে, কোথাও পেল না নিশিতাকে। তার কোনো বান্ধবীদের ও চিনে না জিসান যে জিজ্ঞেস করবে নিশিতার ব্যাপারে। ছুটির পর দেখা পেল না নিশিতার। অতঃপর কল করলো আহরাবকে। আহরাব বসা ছিল তার অফিস রুমেই। অনেকটা অপেক্ষা করছিল জিসানের ফোন কলের। নিশিতার কলেজের ছুটি হওয়ার সময় হয়ে এসেছে। জিসানের কল পাওয়ার সাথে সাথে কলটা রিসিভ করলো আহরাব। মোবাইলটা কানের কাছে ধরে বলল, হ্যালো। বস, আজ ভাবি থুরি ম্যাম কলেজে আসেনি। কপালে ভাঁজ পড়ল আহরাবের। সে যতদূর জানে নিশিতা কলেজ ফাঁকি দেওয়ার মতো মেয়ে নয়। তাহলে আজ কেন কলেজে আসেনি? কোনো সমস্যা হলো না তো? আহরাবের মনের ভেতরটা আনচান করছে। এদিকে অফিসেও কাজের শেষ নেই। কেবল নতুন নতুন এমপি পদে বসেছে সে। সব কিছু গুছিয়ে নিতেও তো সময় লাগবে একটু। চাইলেও অফিস থেকে আজ তাড়াতাড়ি বের হতে পারল না সে। অফিসের সব কাজ শেষ করতে করতে রাত 10টা ছাড়িয়েছে। অফিস থেকে বেরোতেই ক্লান্ত শরীর নিয়ে ছুটল আশরাফ সাহেবের বাসায়। মেয়েটার খবর না নিলেই নয়। আবার অসুস্থ নয় তো? দ্রুত গাড়ি চালিয়ে আশরাফ সাহেবের বাড়ির সামনে এসে গাড়ি থামালো আহরাব। গাড়ি থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে দাঁড়ালো বাড়ির গেটের সামনে। গেটের বিশাল আকারের একটা তালা ঝুলছে। আহরাবের কিছুটা চিন্তা বেড়ে গেল। বাড়ির সবাই কই গেল? পকেট থেকে মোবাইলটা বের করে কল লাগালো লিনাকে। একবার, দুবার, তিনবার, পরপর 4বার কল দিল। লিনার ফোনে কল ধরল না কেউই। কোথায় গেল এরা? আর লিনাও বা কলটা ধরছে না কেন? কোনো বিপদ আপদ হলো না তো আবার? হাতের মোবাইলটা পকেটে রেখে গাড়িতে বসলো আহরাব। মাথায় একরাশ চিন্তা নিয়ে স্টার্ট দিল সে গাড়িটি। বাড়িতে ফিরবে এখন। বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞেস করে দেখা যাক সে কিছু জানে কিনা। বাড়িতে ফিরতে ফিরতে রাত প্রায় 11:30 বেজে গেছে। গাড়িটা পার্ক করে বাড়িতে ঢুকলো আহরাব। গায়ে জড়ানো হালকা নীল রঙা পাঞ্জাবিটা বোতামগুলো খুলে দিল সব। খোলা বোতাম থেকে উকি দিচ্ছে আহরাবের লোমশ পূর্ণ শ্যামরঙা বুকটা। হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে সে পা বাড়ল মায়ের রুমের উদ্দেশ্য। তখনই কানে এসে বাড়ি খেলো হাসাহাসির শব্দ। মেহরাবের রুম থেকেই আসছে এ শব্দ। ভ্রু কুঁচকাল আহরাব। মায়ের রুমে যাওয়া বাদ দিয়ে সে হাঁটা ধরল মেহরাবের রুমের দিকে। মেহরাবের রুমের সামনে যেতেই চমকে গেল সে। রুমের ভেতরে বেশ আনন্দে আড্ডা দিচ্ছে লিনা, রিনা, নিশিতা, মেহরাব আর মাহবুব। রুমের দরজা খোলা থাকায় ভিতরে কে কে আছে দেখতে সমস্যা হয়নি আহরাবের। তবে তারা তাদের আড্ডায় এতটাই মগ্ন যে আহরাবকে খেয়াল করেনি এখনো। আহরাব যেন রাগে ফেটে পড়ছে এই মুহূর্তে।
এই মেয়ের খোঁজ না পেয়ে এত দৌড়াদৌড়ি টেনশন করলো সে, আর সে কিনা তার বাড়িতে এসেই বসে আছে, তার ওপর আড্ডাও দিচ্ছে। আর এই লিনা কতবার কল করলো তাকে, কি না আড্ডায় এত ব্যস্ত সে কল রিসিভ করার সময়ও পায়নি। শুধু শুধু এতটা দৌড় করালো তাকে। আহরাব রাগে ফোঁস করতে করতে রুমের ভেতরে পা বাড়াতেই থমকে গেল একটা কথা শুনে। মাহবুব নিশিতাকে জিজ্ঞেস করলো, তোমার বিয়ে ভেঙে যাওয়ার পর আর প্রেম করনি কারোর সাথে? কাউকে ভালো লাগেনি? কথাটা শুনেই যেন পা জোড়া থমকে গেল আহরাবের, কলিজাটা ছ্যাদ করে উঠল। নিশিতা এর আগে বিয়ে ভেঙে গিয়েছিল? কে সেই ব্যক্তি? কার সাথে নিশিতার বিয়ে হওয়ার কথা ছিল? আচ্ছা, নিশিতা কি তাকে ভালোবাসতো? না হয় মাহবুব কেন এমন প্রশ্ন করবে তাকে? বুকের মধ্যে যেন আগুন জ্বলছে তার। আবার নিশিতার উত্তর শোনার জন্য উতলা হচ্ছে হৃদয়। নিশিতা কি উত্তর দিবে? তার জীবনে কি কেউ আছে? ভালো লাগে কাউকে? টেনশনে আহরাবের কপাল বিন্দু বিন্দু ঘাম জমেছে। উৎসুক হয়ে তাকিয়ে আছে নিশিতার দিকে। নিশিতা কিছু বলার আগে লীনা বলে উঠল, ওর আর কাউকে ভালো লাগবে কি? এই হাদারাম তো কোনো ছেলের সাথে মিশেই না। তবে হ্যাঁ, সে কিন্তু এখন নিশিতার প্রেমে একদম হাবু আর ডুবু খাচ্ছে। অবাক হলো সবাই। মেহরাব আর মাহবুব চোখ দুটো বড় বড় করে একে অপরের দিকে চাওয়াচাই করছে। দুজনে একসাথে বলে উঠল, কি বলিস? তাহলে আর বলছি কি, আর কিছু বলতে পারল না লীনা। তার আগেই রিনা উঠে বলল, আরে আহরব ভাই! চমকে উঠল সবাই। দরজার দিকে তাকিয়েই ভরকে গেল তারা। আহরাব বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে দরজার সামনে। মেহরাব আমতা আমতা করে বলল, ভাই তুমি এখানে কখন এলে? এই তো মাত্রই এলাম। কি বলছিলি তোরা? ঢোক গিলল লীনা, বলল, কই কিছু না তো। কিছু না হলে তোকে কয়টা কল করেছি, ধরিসনি কেন? জোরপূর্বক হাসল নীনা, বলল, তাই না? আমি দেখিনি, মোবাইলটা সাইলেন্ট করা ছিল। মামা কি মোবাইল সাইলেন্ট করে রাখতে তোকে মোবাইল কিনে দিয়েছে? লীনা ডানে বামে মাথা ঝাঁকালো, বলল, না। ধমক দিল আহরাব, বলল, কয়টা বেজেছে সে খেয়াল আছে? যা সব কয়টা নিজেদের রুমে গিয়ে ঘুমা। আহরাব কথাটি বলেই ঘুরে গেল। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মিস নিশিতা রুমে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। চমকে গেল মেহরাব আর মাহবুব। গোল গোল চোখে তারা তাকিয়ে আছে ভাইয়ের চলে যাওয়ার পানে। তারা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অবশেষে কি তাদের ভাই সিঙ্গেল থেকে ডাবল হতে যাচ্ছে? ভাঙতে যাচ্ছে চিরকুমার ব্রত। লীনা নিজের ওড়নার কোনা প্যান নাড়াতে নাড়াতে বলল, দেখেছো আমি কি বলেছিলাম? তাদের দুপক্ষের মাঝে এসে দাঁড়ালো নিশিতা, কাট কাট গলায় বলল, তোমরা যা ভাবছো তেমন কিছুই না। আর তাছাড়া যে আমাকে একবার প্রত্যাখ্যান করেছে তার সাথে আর কোনো কিছুই সম্ভব নয় কোনোদিন। আশাহত হলো লীনা। মেহরাব আর মাহবুব নিরাশ মুখে একে অপরের দিকে তাকালো। ততক্ষণে রুম থেকে বেরিয়ে গিয়েছে নিশিতা। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে আহরাবের রুমের দিকে। একটু পরই পৌঁছালো আহরাবের রুমের সামনে। দরজাটা চাপানো। হয়তো নিশিতার জন্যই দরজাটা খুলে রেখেছে সে। তবে ভেতরে যেতে নিশিতার ইতস্তত লাগছে খুব। সে এক পা সামনে দিচ্ছে তো এক পা পেছনে দিচ্ছে। এর মধ্যেই হঠাৎ লীনা কোত্থেকে এসে নিশিতাকে ধাক্কা মেরে ঢুকিয়ে দিয়েছে আহরাবের রুমে। বাহির থেকে আবার দরজা টেনে রেখেছে যাতে রুম থেকে বের হতে না পারে নিশিতা। সাথে তার মেহরাব আর মাহবুবও রয়েছে। তবে পুরোপুরি দরজাটা আটকায়নি তারা। তাহলে ভেতরে কি হচ্ছে উকি দিয়ে দেখবে কিভাবে? তাদের দরজা টানাটানির ভেতরেই টুক করে দরজাটা ভেতর থেকে আটকে দিল আহরাব। ভরকে গেল নিশিতা, আমতা আমতা করে বলল, এ কি, আপনি দরজা আটকালেন কেন? আহরাব এক পা করে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো নিশিতার দিকে। ঢোক গিলল নিশিতা। এই লোকের উদ্দেশ্য কি? এভাবে এত রোম্যান্টিক ভাবে তার দিকে আগাচ্ছে কেন? এভাবে নিশিতার সিনেমার নায়কদের নায়িকাদের দিকে এগিয়ে যেতে দেখেছে তারপর? ছিছি! ভয়ে নিশিতা পিছিয়ে গেল 2 কদম। আহরাব একটু একটু করে চলে এসেছে নিশিতার কাছে। নিশিতা চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আশঙ্কায়।
হঠাৎ আহরাব তার গায়ের ঘরমাত্মক পাঞ্জাবিটা খুলে ফেলল। নিশিতা এক চোখের একটু খুলে দেখল তা। সে ভয় পেয়ে গেল আরও। কলিজা যেন তার শুকিয়ে আসছে। কি হতে চলেছে তার সাথে? আহরাব হাত ধরল নিশিতার। হাত আস্তে আস্তে উপরে তুলে সেই হাতে ধরিয়ে দিল পাঞ্জাবিটা। বলল, এটা ধুয়ে দাও এখনই। কি বিশ্রী ঘামের গন্ধ বের হচ্ছে। তড়াক করে চোখ খুলল নিশিতা। আহরাবের কথা শুনে যেন সে হা হয়ে গেছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কি বলল আহরাব? পাঞ্জাবি ধুয়ে দিতে হবে। আর সে কিনা কত কিছুই ভেবে বসেছিল। নিশিতা একবার হাতে ধরে রাখা পাঞ্জাবিটার দিকে তাকালো, আবার একবার আহরাবের মুখের দিকে তাকালো। আহরাব নিজের মাথায় চুলগুলো পেছনে ঠেলতে ঠেলতে বলল, কি হলো? ওভাবে আমার মুখের দিকে কি দেখছো? পাঞ্জাবিটা ধুয়ে দাও। আহরাব নিজের মাথার চুলগুলো পেছনে ঠেলতে ঠেলতে বলল, পারবো না আমি। তাহলে আজ আর এই রুম থেকে বের হতেও পারবে না তুমি। মানে কি? দেখুন, আমি আপনার বিয়ে করা বউ নই যে আপনার সব কথা আমার শুনতে হবে। ঠিক আছে, তবে আজ তুমি এই রুম থেকেও বের হতে পারবে না। দেখুন, আপনি কিন্তু এখন অতিরিক্ত করছেন। আমি এখনই এই রুমে বাইরে যাব। দেখি কে আমাকে আটকায়। নিশিতা হাতে রাখা পাঞ্জাবিটা ছুঁড়ে ফেলল বিছানার ওপর। বলল, নিশিতা রুম থেকে বের হতে উদ্যত হলো। 2 কদম সামনে এগুতেই পেছন থেকে হাত টেনে ধরল আহরাব। পেছন ফিরে তাকালো নিবেদিতা। চোখ পড়ল আহরাবের শ্যামবর্ণা লোমশ বুকের ওপরে। একটা সাদা স্যান্ডো গেঞ্জি গায়ে জড়ানো, শুধু পাঞ্জাবির নিচে পড়া ছিল গেঞ্জিটা। এতক্ষণ রাগে বিস্ময়ে খেয়াল করেনি সে। চোখ ফিরিয়ে নিল নিশিতা। বলল, এভাবে একটা মেয়ের সামনে স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছেন, লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? আহরাব নিজের দিকে তাকালো একবার, তারপর ভাবলেশীন ভাবে বলল, লজ্জা নারীর ভূষণ, পুরুষের নয়। যাই হোক, আমার পাঞ্জাবিটা ধুয়ে দিবে নাকি এই রুমেই আজ রাতটা থেকে যাবে? কি সিদ্ধান্ত নিলে? নিশিতা কটমটিয়ে তাকালো আহরাবের দিকে, অতঃপর বিছানার উপরে ছুঁড়ে ফেলা পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় মিনিট 10 পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো নিশিতা। আহরাব পায়ের ওপর পা তুলে বিছানায় শুয়ে আছে। স্যান্ডো গেঞ্জি ছেড়ে শরীরের একটা টি শার্ট জড়িয়েছে সে। নিশিতা চিবিয়ে চিবিয়ে বলল, এটা কি করব? আহরাব তাকালো নিশিতার হাতের দিকে। বারান্দায় শুকাতে দিয়ে তোমার রুমে চলে যাও। নিশিতা রাগে ফুঁসতে ফুঁসতে বারান্দায় গেল। পাঞ্জাবিটা মেলে দিয়ে হনহন করে গেল দরজার কাছে। ধপ করে দরজাটা খুলে ফেলল। অমনি ভেতরে হুড়মুড়িয়ে পড়ল মেহেরাব, মাহবুব, লিনা, রিনা। তারা এতক্ষণ দরজায় কান পেতেছিল ভেতরে কি হচ্ছে শোনার জন্য। আহরাব চোখ গরম করে তাকাতেই উঠে দৌড় লাগালো সবাই। নিশিতা একবার অগ্নিদৃষ্টিতে তাকালো আহরাবের দিকে, তারপর গটগট করে চলে গেল নিজের রুমে। রাত পেরিয়ে ভোর হয়েছে। নতুন দিন, নতুন সময় নিয়ে হাজির হয়েছে সূর্যটা। বেলা গড়িয়ে যাচ্ছে নিজের মতো করে। ডাইনিং টেবিলে বসে আছে সবাই। আহরাবও এলো আজ। সবার সাথে একসাথে সকালের নাস্তা করে নিজের কাজে বের হবে। ডাইনিং এর চেয়ার টেনে বসতে বসতে আহরাব চোখ বুলালো সম্পূর্ণ টেবিলে। নিশিতা কোথায়? নিশিতাকে দেখতে পাচ্ছে না কেন? সে কি ওঠেনি এখনো ঘুম থেকে? লিনা বুঝতে পারল বিষয়টা। কেশে গলাটা একটু পরিষ্কার করে মেহেরাবের দিকে তাকিয়ে বলল, জানো মেহেরাব ভাইয়া, নিশিতা চলে গেছে। মেহেরাব রুটি তরকারি মুখে দিতে দিতে বলল, জানি তো, কতবার করে বললাম থেকে যেতে, কিন্তু সে থামবেই না। আর কলেজ আছে, প্রাইভেট আছে, শেষ মামার সাথে চলেই গেল। ও এমনই, ভীষণ পড়ুয়া। পাশে বসে রাগে ফোঁস করছে আহরাব। রুটি ছিঁড়ে ছিঁড়ে শুধু প্লেটে রাখছে, মুখে দিচ্ছে না একটুও। মেয়েটা ওর বাড়িতে এসে সকাল সকাল ওর কাছে না বলেই চলে গেছে। দাঁড়িয়ে পড়ল আহরাব, বলল, মা আসছি। রান্নাঘর থেকে ছুটে এলো আয়েশা বেগম, বললেন, কিছু তো খেলি না, খেয়ে যা। কাজ আছে জরুরি, এখনই না গেলেই নয়, দরকার হয় বাইরে খেয়ে নেব। কথাটা বলে আর এক দণ্ড দাঁড়ালো না আহরাব, বেরিয়ে পড়ল সে।
আজ আর কলেজের ছুটির জন্য অপেক্ষা করল না আহরাব। জিসানকে দিয়ে কলেজের ভেতর থেকে ডেকে আনলো নিশিতাকে। ক্লাস চলছিল তখন তার। জিসান নিশিতার মামার নাম করে নিয়ে এলো তাকে। নিশিতাও আজ আর বাকবিতণ্ডায় জড়ায়নি। সে জানে জিসানকে আহরাবই পাঠিয়েছে। আহরাব যখন একবার তাকে নিয়ে যেতে বলেছে তখন নিয়েই ছাড়বে। শুধু শুধু ঝামেলা করে লাভ কি আছে? উল্টো মানুষের সামনে একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে তাকে। নিশিতা কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে ধীরে পায়ে হেঁটে এলো আহরাবের গাড়ির কাছে। গাড়ির কাছাকাছি আসতেই খুলে গেল দরজাটা। নিঃশব্দে গাড়িতে উঠে বসলো সে। কাঁধের ব্যাগটা খুলে কোলের ওপরে রাখলো। আস্তে করে গাড়ির দরজাটা আটকে দিল সে। অতঃপর শান্ত দৃষ্টিতে তাকালো আহরাবের দিকে। আহরাব চোখ বন্ধ করে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে বসে আছে। নিশিতা শান্ত কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? ডেকেছেন কেন? গাড়ির সামনে ড্রাইভিং সিটে কেবলই বসেছে জিসান। আহরাব তাকে হুমকি দিয়ে বলল, গাড়িটা একটা নির্জন রাস্তায় নিয়ে যা। জিসান তাই করল। আহরাবের হুকুম মতো এক জনমানবহীন নির্জন রাস্তায় নিয়ে এলো গাড়িটা। সেখানে রাস্তার দুই পাশে শুধু সোনালি ফসলে ভরা ছায়া ঘেরা রাস্তাটা। দূর দূরান্তে কোনো ঘরবাড়ি দেখা যাচ্ছে না। শহরের বাইরে হয়তো জায়গাটা। আহরাব জিসানকে আবার আদেশ দিয়ে বলল, গাড়ির বাইরে যা, ঘুরে আয় চারপাশটা। আচ্ছা বস। জিসান নেমে পড়ল গাড়ি থেকে। আহরাব এবার ফিরে তাকালো নিশিতার দিকে। এতক্ষণে একবারও সে নিশিতার দিকে তাকায়নি। পুরো রাস্তায় ছিল চোখ বন্ধ করে। আহরাব বেশ শান্ত কণ্ঠে বলল, কখন এসেছো? কোথা থেকে? আমার বাসা থেকে। আমার কাছে কেন বলে আসনি? সব কথা কি আপনাকে বলতে হবে? আহরাব যেন এবার রাগে ফেটে পড়ছে। এতক্ষণ অনেক কষ্টে রাগটা নিয়ন্ত্রণ রেখেছে সে। তার মধ্যে এই মেয়ে এমন তেরাবাঁকা উত্তর। আহরাব নিশিতার হাত চেপে ধরল। এক ঝটকায় নিজের কাছে নিয়ে এলো। দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ বলতে হবে। তোমার সব কথা এই আমাকেই বলতে হবে। মৃদু হাসল নিশিতা। বলল, কেন বলবো? কে হন আপনি আমার? নিশিতার হাত ছেড়ে দিল আহরাব। সত্যিই তো, সে কি হয় নিশিতার? কেন তার এত অধিকার বোধ নিশিতার ওপর? কেন তাকে এক দণ্ড না দেখলে ভালো লাগে না কিছুই? এই মেয়েটাকে জ্বালাতেও এক ধরনের শান্তি পায় সে। কেন এমন হয়? কেন এই মেয়েটার কাছে আসলেই তার প্রশান্তি মিলে? কেন কেন কেন? ঠোঁট বাঁকিয়ে হাসল নিশিতা। বলল, হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করবেন না বলে 1.5 বছর আগে মেয়েকে না দেখে বিয়ে ভেঙেছিলেন। এখন তেমনই এক হাঁটুর বয়সী মেয়ের জন্য এত উতলা হওয়া কি আপনার মানায় এমপি সাহেব? মানায় না, একদম মানায় না। অবাক হলো আহরাব। এসব কথা নিশিতাকে কে বলেছে? সে কিভাবে জানলো এসব কথা? আহরাব দাঁতে দাঁত চেপে বলল, এইসব কথা তোমাকে মেহেরাব আর মাহবুব বলেছেন তাই না? দাঁড়াও, আজ বাসায় যাই, ওদের দেখাচ্ছি মজা। কেউ বলেনি আমাকে। তবে আমার প্রশ্নের উত্তরটা কিন্তু দিলেন না এমপি সাহেব। আমার বয়সটা কি খুব বেশি? 18ই হয়নি এখনো, আর আপনার প্রায় 32 প্রায়। তবে কেন এই হাঁটুর বয়সী মেয়ের জন্য এমন 16-17 বছরের কিশোরদের মতো আচরণ করছেন? মোটেই আমি তেমন কিছু করছি না। সেটা ভেবে দেখার দায়িত্ব না হয় আমি আপনাকেই দিলাম। নিশিতা হেলান দিয়ে বসলো সিটের সাথে। অতঃপর শান্ত দৃষ্টিতে তাকালো আহরাবের দিকে। আহরাবও তাকিয়ে আছে তার দিকেই। চোখাচোখি হয়ে গেল দুজনের। তবে চোখ সরিয়ে নিল না কেউই। তাকিয়ে রইল একে অপরের দিকে। মিনিট খানেক পর আহরাব বলে উঠল, বয়সের তুলনায় বড় হয়ে গেছো তুমি। কি করব এমপি সাহেব, কিছু কিছু অভিজ্ঞতা মানুষকে বড় হতে বাধ্য করে। আহরাব আর বলল না কিছুই। বলতে ইচ্ছে করছে না তার। নিশিতার প্রতিটি কথা কেমন বিষাদময় বিষাক্ত পরিবেশ সৃষ্টি করছে। যে পরিবেশে কাল বৈশাখীর মতো আঘাত হানছে তার হৃদয়ে। সে তো এই বিষাক্ত বিষাদময়তা চায়নি। তাই চুপ করে কিছুক্ষণ বসে রইল নিশিতার পাশে। তারপর ডাকলো জিসানকে। তাদের ফিরিয়ে নিয়ে যেতে বলল নিজ নিজ স্থানে। পরের দিন সকাল গড়িয়েছে। সূর্যটা ধীরে ধীরে মাথার ওপরে আসতে শুরু করেছে। আজ সূর্যের তেজ ছাড়লেও বাতাস রয়েছে কিছুটা। পরিবেশটাও ঠান্ডা, গরম লাগছে না তেমন।
আহরাব বসে আছে তার অফিস রুমে। আজ সে যায়নি নিশিতার কাছে, জিসানকেও পাঠায়নি নিশিতার কলেজে। কেন পাঠাবে সে জিসানকে? কেন যাবে সে নিশিতার কাছে? কি হয় নিশিতা তার? কিছুই নয়। হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে কোনো দিনই কিছু সম্ভব নয়। আহরাবের রুচিবোধ এতটা নিচেও নামেনি যে 18 পেরোয়নি এমন একটা মেয়ের প্রেমে মজবে সে। তাছাড়া ওই মেয়ের সামনে গেলেই মেয়েটি সব সময়ই অপমানমূলক কথা বলবে আহরাবকে। এত অহংকার যখন তার, তখন সে তার অহংকার নিয়েই থাকুক। আহরাব আর কিছুতেই যাবে না তার কাছে, কিছুতেই না। আহরাবের ভাবনার মধ্যে টেবিলের ওপরে মোবাইলটি ঝংকার তুলে বেজে উঠল। আহরাব হাতে নিল মোবাইলটি। স্ক্রিনে ভেসে উঠেছে জিসানের নামটা। আহরাব রিসিভ করল কলটা। কানের কাছে ধরতেই ওপাশ থেকে শোনা গেল জিসানের কণ্ঠস্বর। সে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।